নমস্কার, আমি শুভদীপ আনন্দ ভৈরবীতে। আগের পর্বে আমরা শুনেছিলাম আশিস লাহিড়ীর কথা। তিনি তার ভাবনা শেয়ার করেছিলেন, আমাদের সঙ্গে সমৃদ্ধ করেছিলেন। আজকের পর্ব আমরা যেরকম কথা বলেছিলাম, রামকৃষ্ণ ভট্টাচার্য, তার সঙ্গে আশিস লাহিড়ীর সাক্ষাৎ, আলাপ, এবং এই সময়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ ভট্টাচার্যের কতটা যে প্রয়োজন ছিল আমাদের কাছে, সেই জানাটা আবারও তুলে ধরেছেন আশিস লাহিড়ী। আমরা তার কথা শুনতে শুনতে আমরা টের পাচ্ছিলাম যে আজকের এই দুর্দিনে, আজকের এই সময়টায় রামকৃষ্ণ ভট্টাচার্য সত্যি আমাদের কাছে বড্ড প্রয়োজনীয় ছিলেন। আমরা সরাসরি শুনে নেব তার কথা, আশিস লাহিড়ীর কথা। রামকৃষ্ণদাকে নিয়ে আমার এইটা বলার যে আমি খুব সৌভাগ্যবান মনে করি যে বললাম যে একই স্কুলে পড়েছি, আমার থেকে জাস্ট 1 বছরের সিনিয়র ছিলেন, কিন্তু আমরা অত্যন্ত সাধারণ ছাত্র ছিলাম। তিনি কিন্তু ওই অল্প বয়স থেকেই, মানে 6-7 থেকেই আমরা শুনতাম অন্য মাস্টারমশাইদের কাছ থেকে, এই রামকৃষ্ণ বলে একটা ছেলে আছে, এর মাথার কোয়ালিটিটা আলাদা। আমাদের বিভিন্ন হাউস ছিল, কখনো আলাপ আলোচনা এটা সেটা, আমি কোনোদিন কাছে ঘেঁষতাম না। আমরা ভয়ানক সাধারণ লেখাপড়ার লোক। ও কিন্তু একাডেমিক পড়াশোনা, তো আমি এটা জোর দিতে চাই, একাডেমিক পড়াশোনাতেও একেবারে 1 নম্বর। এবং এখনো যদি আমাদের স্কুলে, আমরা স্কটিশে পড়তাম, গেলে দেখবেন লেখা আছে ও হচ্ছে 1963 ব্যাচের, আমি 64-এর। তো 1963 ব্যাচের হায়ার সেকেন্ডারিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল রামকৃষ্ণদা, এবং ও আর্টস সেকশনের মধ্যে 3rd হয়েছিল, আর আর্টস সায়েন্স মিলিয়ে 3rd, আমি ভুল বললাম, আর্টস সেকশনে 3rd হয়েছিল, সব সেকশন মিলিয়ে বোধহয় 5th হয়েছিল। এইরকম, মানে এতই একাডেমিক্যালিও এত ব্রিলিয়ান্ট ছিল। কিন্তু সেরকম অনেকেই হয়, প্রতি বছরই প্রচুর ভালো ছেলে বেরোয়। রামকৃষ্ণদার বৈশিষ্ট্যটা ছিল যে ও ইংরেজি পড়তো, আর্টসে পড়েছে। ধরা যাক ক্লাস 11-এ হঠাৎ করে স্যারকে গিয়ে বলছে, এসব পরে শুনেছি, আমি তখন জানতাম না, যে আচ্ছা স্যার, এখানে এই সিলেবাসে এই কবিতাগুলো আছে, ওইগুলো নেই কেন? সাধারণভাবে লোকে কি করে সিলেবাসের গুলোই হজম করতে পারে না সিলেবাস, এবং যেগুলো বলছে যে এগুলো নেই কেন, সেগুলো কিন্তু একটু আনইউজুয়াল কবি, যারা একটু সংগ্রামী কবি, যারা একটু অন্য ধরনের মানুষের কথা বলেছেন। তো অর্থাৎ ওর স্কুল লেভেলে, 10-11-এ যখন থেকে পড়ে, ওর মনের মধ্যে কিন্তু এই লেখাপড়া করে ক্যারিয়ার করে প্রচুর টাকা রোজগার করবো, একদিন শেষ হয়ে যাব, এটা কখনো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবন তার নিজের, এবং চারপাশের এই যে সমাজ, এটা খুব বিচ্ছিরি সমাজ। এই সমাজটাকে বদলানোর জন্য প্রত্যেকটা লোকের তার নিজের নিজের ক্ষেত্রে, যে রাজনীতি করছে রাজনীতি, যে সংস্কৃতি করছে যে যেভাবে পারে, এইটাও ওর মাথায় ঢুকে গিয়েছিল। ফলে যেটা হলো, এসব অবশ্য পরে রিকনস্ট্রাকশন, তখন ওর সঙ্গে বলছিল, আমি কাছেই ঘেঁষতাম না, ওর সঙ্গে আমার আলাপ ছিল, বলছি ঘনিষ্ঠতা হয়েছে অনেক পরে, যখন আমার নিজের 2-4টে লেখা বেরিয়েছে। তো ও যেটা করেছে, মানে ক্লাস 11-এ যখন পড়ে, তখন থেকে, মানে ও অলরেডি কিন্তু মার্ক্সবাদ, যেটা আমি ধরুন মানে যখন বিএসসি পাশ করে গেছি তখন আমি মার্ক্সবাদ নিয়ে পড়ছি, আর ও ক্লাস 11-এ পড়তে পড়তে ওর ওই একাডেমিক যে পড়াশুনো, তার সঙ্গে মার্ক্সবাদকে মিলিয়ে জীবনকে কি করে গড়তে হবে এবং বাইরের সমাজের সঙ্গে সম্পর্কটা কি। ফলে যেটা হলো, ধরুন অত ভালো রেজাল্ট করলো, ও কিন্তু ইংরেজির চেয়ে অঙ্কতে বেশি নম্বর পেয়েছিল, ও দুর্দান্ত ভালো অঙ্ক জানত। এবং আপনারা হয়তো জানেন, এখানে যদি অঙ্কের কেউ থাকেন, বা এমনিও বলা যায় যে শূল্যসূত্র বলে প্রাচীন ভারতের এই সুতো দিয়ে তারা নানান জ্যামিতির এই নিয়ে নানান কাজ করেছিল। রামকৃষ্ণদার সেটার উপর গবেষণা আছে, সেটা ইংরেজিতে গবেষণাপত্র বেরিয়েছে, সেটা অনেক পরে। আমি বলতে চাইছি, ম্যাথমেটিক্সে এতখানি ঝোঁক ছিল, ওই রকম ভালো রেজাল্ট, সে কোথায় ভর্তি হলো গিয়ে, যে কোনো ছেলে বলবে প্রেসিডেন্সিতে,
ও ভর্তি হলো বিদ্যাসাগর কলেজ। কেন? ওটা অত না খুঁজু নয়। এখানে এখানে আমি সাধারণ ছেলেদের, মধ্যবিত্ত ঘরের ছেলেদের সঙ্গে অনেক সহজে মিশতে পারবো, তাদের কাছে আমার আইডিয়াগুলো পৌঁছে দিতে পারবো। এবং যখনও ধরুন বিএ পড়ছে, তখন অলরেডি কিন্তু ও নিজেকে কমিউনিস্ট ভাবতে আরম্ভ করে দিয়েছে। এমনকি সিপিআই এর যে ছাত্র শাখা, এমনকি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা পর্যন্ত দিয়েছে। আপনি জানবেন আমাদের যৌবনকালে যে তোমার নাম আমার নাম, ওই স্লোগানটা রামকৃষ্ণ ভট্টাচার্য, এটা আমি জানতাম না, উনি মারা যাওয়ার পর জেনেছি। তখন ও ছাত্র, ওটা রামকৃষ্ণ দেওয়ার স্লোগান, সেটা একেবারে দাবানলের মতো ছড়িয়েছিল, আজও অনেকে বলে। তো এই ছিল ওর মনোভাব। পাশাপাশি অনেক সময় যেটা হয় যে রাজনীতি করতে গিয়ে বা সমাজের জন্য কাজ করতে গিয়ে অনেকেই একাডেমিক্সটাকে একটু অবহেলা করে, অনেকেই। সেইটা একটা ওইখানেও আমি বলবো ব্যতিক্রম। ওই জিনিসটা কখনো করেনি। মানে কলেজের পড়া, তার বাইরের পড়া, ইউনিভার্সিটির পড়া, প্রত্যেকটা জায়গায় হি ওয়াজ অন দি টপ। ওইটা কখনো পাশাপাশি চলছে, কিন্তু মানে এটার জন্য ওটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওটার জন্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অথচ সেখানেও দেখুন ওর যা কেরিয়ার। এই যে সলিল তো ইউনিভার্সিটিতেও সহপাঠী ছিল, এবং সলিল খুব হাসতে হাসতে বলতো যে আমরা তো ওকে একটু সমীহ করেই চলতাম। আর সলিল একদিন ফোন করলো, কিরে রামু, ওকে নাকি সবাই এত ভয়টায় পায়, আমি এই করছো কি? না রে, একসঙ্গে তো আমরা এমএ পড়েছি। শুধু তাই নয়, ওরা বিপরীত ক্যাম্পের হয়ে ছাত্র ইলেকশনে দাঁড়িয়েছিল, সলিল আর রামকৃষ্ণদা। যে দুজনেই মার্কসিস্ট, কিন্তু রামকৃষ্ণদা সিপিআই ঘেঁষা, আর সলিল তখন নকশালপন্থী এর দিকে ঝুঁকেছে। তো এই নিয়ে কিন্তু হরিহরাত্মা বন্ধু রামকৃষ্ণদা আর সলিল। তো তো আমি এটা বলতে চাইছি, ও কিন্তু অ্যাক্টিভলি রাজনীতি করছে, অ্যাক্টিভলি ছাত্র রাজনীতি করছে, রাস্তায় যাচ্ছে। কিছুদিনের জন্য জেলও কেটেছে, কিছু নিজেই বলতো ওটা কিছু না। দিন সাতেকের জন্য ওকে ওই বোধহয় ভিয়েতনাম নিয়ে আমেরিকান এম্বাসির ওখানে, কনসুলেটের ওখানে মিছিল টিছিল করতে গিয়ে ধরা পড়ে, দিন সাতেক জেল খাটে। সে অনেকেই খাটে, কিন্তু বেরিয়ে এসে ওর বৈশিষ্ট্য কোনখানটা এখন অব্দি যা বললাম এরকম আমরা অনেক পাই। ওর বৈশিষ্ট্য এইখানটা, 68 সালে চেকোস্লোভাকিয়া আক্রমণ করলো সোভিয়েত রাশিয়া, এবং সেটাকে সমর্থন করলো সিপিআই, যে সমাজতন্ত্রকে রক্ষার স্বার্থে চেকোস্লোভাকিয়া আক্রমণ করা উচিত ছিল। ওরা তো আক্রমণ বলতোই না, রামকৃষ্ণদা প্রতিবাদ করেছিল পার্টির মধ্যে। আমি এটাকে আক্রমণ বলে মনে করি। একটা দেশ কখনো আরেকটা দেশে সৈন্য পাঠিয়ে তাদের দেশের গণতন্ত্র হরণ করতে পারে না, কিন্তু এটা পার্টি মানলো না, অ্যান্ড হি রিজাইন। ওই 68 সালে নয়, পার্টি থেকে সরে এসছে সম্ভবত 69 বা 70 সালে। তারপর থেকে জীবনে কোনোদিন কোনো পার্টিতে যোগ দেয়নি। আমরা তো একটু নকশালপন্থী ঘেঁষা ছিলাম। আমি কোনোদিন প্রত্যক্ষ রাজনীতি করিনি, আমার এইসব নিয়েই আগ্রহ, কিন্তু বন্ধু বান্ধবরা তো করতো। তাদের অনেকের কাছে খবর পেতাম যে এই যে আমার চেনা অনেকে, যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের জামিনের ব্যবস্থা করা। রামকৃষ্ণ কিন্তু রাজনৈতিকভাবে এদের বিরোধী, বলতো যে তোমরা যেভাবে বিপ্লবের কথা বলছো, কিন্তু সেই ছেলেকেই যখন জেলে ধরে নিয়ে যাচ্ছে কলেজ থেকে কোনো অধ্যাপককে, কোনো ছাত্রকে, সবার আগে কি করে জামিনটা পাওয়া যায়। এটা তো একটা দিক গেল। যত দিন এগোলো রামকৃষ্ণদার মাথায় আমি যেটা ভিজুয়ালাইজ করি, যে মার্ক্সবাদ বস্তুবাদী দর্শন, এই এন্টায়ার জিনিসটাকে একেবারে গভীরে না গেলে আমরা কোনোদিন আমাদের সমাজের এই যে চারপাশে এত কুসংস্কার, এত উল্টোপাল্টা ভাবনা, কখনোই আমরা যেন সঠিক জিনিসটা দেখেও দেখতে পাচ্ছি না, অর্ধেক দেখছি, কিছুই হচ্ছে না। কেন এরকম কেন? অনেক পণ্ডিত লোক আছেন, তারা অনেক সত্যি তো ভালো কথা বলেন, ভালো কাজ করেন, এফেক্টিভলি কিছু হয় না, সবই মাঝপথে গিয়ে আটকে যায়। তাহলে প্রবলেমটা কোথায়? তো এই জিনিসটাকে 3 দিক থেকে রামকৃষ্ণদা অ্যাপ্রোচ করলো। একটা হচ্ছে একেবারে ডাউন টু আর্থ লেভেলে। ওই যে একটা বই লিখলো, তক্কাতক্কি কর, ও আবার উত্তর কলকাতার লোক, তো শ্যামবাজারের লোক, ও খুব সযত্নে ওইটাকে বজায়, কখনো খেলুম গেলুম ছাড়া লিখতোই না কখনো। এইরকম আমিও উত্তর কলকাতার লোক, কিন্তু আমি মিশ্র, আমি খেলাম গেলা বলি কি, খেলুম গেলুম বলি কি। ও একেবারে ওইটা হচ্ছে আদি বাংলা, বুঝেছো? খুব সিরিয়াস প্রবন্ধ দেও, খেলুম গেলুম এরম দেখি। আচ্ছা, এবার ও বইয়ের নাম দিচ্ছে তক্কাতক্কি করতে হলে, তর্কাতর্কি নয়, তক্কাতক্কি করতে হলে।
শুনলে কি মনে হয় খুব হালকা কোনো বই, বইটাতে বেসিক্যালি যেটা ব্যাখ্যা করছে সেটা কিন্তু লজিক। হোয়াট ইজ লজিক? লজিকের বেসিক প্রিন্সিপালগুলো যদি আমরা বুঝে থাকি, কোনটা হলে লজিকের প্রিন্সিপাল লঙ্ঘন হলো, কোনটা হলে সেটা রক্ষিত হলো, তার তত্ত্বটা বোঝাচ্ছে। ঠিক আমি যেরকম গল্প করছি এরকম। আমি জীবনে পারবো না, অত পাণ্ডিত্যও নেই, ওইভাবে লিখতেও পারি না। আর ওর বাংলাটাও একটা খুব অদ্ভুত ধরনের বাংলা। অনেকে বলে খুব কাট কাট বাংলা লিখে, একেবারেই নয়। মানে ওই বাংলার ওপর ওই দখল আনতে গেলে বাংলা ভাষাটাকে গুলে না খেলে হয় না। ও তো ইংরেজি সাহিত্যের অধ্যাপক। আমি বলছি কতগুলো কাজ এইভাবে চলছে। এক তো সাধারণ লোকের জন্য এটা লিখলো, পাশাপাশি ও যেটা এই আজকে যেটা বিশেষ করে হচ্ছে, আরএসএস যেসব ফলস ক্লেমগুলো করছে, ধর্মের এতে যেসব বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, আমরা সবাই এটার বিরোধিতা করি। কিভাবে করি? রাজনৈতিকভাবে। এরা খুব খারাপ, এরা রাজনৈতিকভাবে এই ভুল করেছে। এই ও যেটা বুঝেছিল রামকৃষ্ণদা, এদের যদি ট্যাকল করতে হয়, এদের ভাষায়, এদের মানে বাঘের ঘরে ঘোগের ভাষা, যে কারণে ও সংস্কৃতটা এত ভালো শিখলো। হি ওয়াজ এ সংস্কৃত স্কলার ইন দ্য ফুল সেন্স অফ দি টার্ম। ভাবতে পারবেন না, টোলে সেখানে কোন পণ্ডিত সেইখানে গিয়েও পড়ে আছে, সেই পণ্ডিত বসেই কিন্তু ঠাকুর দেবদা পুজো আচ্ছা নিয়ে আছে, আর ও মার্কসিস্ট। বললে তাতে তো কিছু এসে যায় না, আমি তো শিখতে এসেছি সংস্কৃত। তার ফলে এত ভালো সংস্কৃত শিখেছিল। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো লোক, ইট ইজ অন রেকর্ড, যে এই জায়গাটা রামকৃষ্ণ বড্ড জটিল সংস্কৃতটা, তুমি একটু ক্লিয়ার করে দেবে মানেটা। দেবীপ্রসাদ ওর কাছে জানতে চাইছে। ও বলছিল যে একটু আগে ও দেখেছে যে চিঠি নাকি আছে সুকুমারী ভট্টাচার্যের মতো। আমাদের অত বড় সংস্কৃত স্কলার, আমাদের চেনা পরিচিত এই তো সেদিন মারা গেলেন। সুকুমারী ভট্টাচার্য লিখিতভাবে যে রামকৃষ্ণ যে কোয়ালিটি সংস্কৃত জানতো, এরকম আমি দেখিনি। তাহলে তাহলে দেখুন, একটা ইংরেজি সাহিত্যের ছাত্র, সে মার্ক্সবাদী রাজনীতি করছে, সে সংস্কৃত ভাষাটাকে এত গভীরে গিয়ে দেখছে যে সেখানে সুকুমারী ভট্টাচার্যের মতো লোক মুগ্ধ হয়ে যাচ্ছে। এইবার এরকম পণ্ডিতও আছে, অনেক বড় বড় পণ্ডিত আছে। অভিমুখটা দেখুন, যেটা আপনার প্রশ্নের উত্তর, অভিমুখটা এইখানে যে আমার এই যা কিছু আমি পাণ্ডিত্য অর্জন করছি, এর লক্ষ্য কিন্তু একটাই, কি করে সমাজটাকে বদলা যায়। সমাজটাকে বদলাতো আমি একা পারবো না, সমাজটাকে বদলাবে বহু লোকে মিলে। তারা সবাই খুব সাধারণ লোক, তারা সংস্কৃত শিখবে, তারা বস্তুবাদ আয়ত্ত করবে, তারা একই সঙ্গে জার্মান জানতো, ফ্রেঞ্চ জানতো, এত কিছু জেনে তবে সে একটা সমাজ বদলের ডাক দেবে, এ হয় না। এই ডাকটা দেবে ওই ভ্যানগার্ড থিওরিটাতেও বিশ্বাস করতো, লেনিনের কথা, যে যারা বিশ্বাস করে সমাজ বদলে যাক, কিন্তু রাতারাতি তো বদলাবে না। এবং আমরা শ্রমিক শ্রেণী, লেনিনেরই কথা আছে, শ্রমিক শ্রেণী কতটুকু জানে তার মানে যে শ্রেণীগত যে শক্তিটা, সেই শক্তিটা সম্বন্ধে তাকে অবহিত করবে কিন্তু এই রামকৃষ্ণদার মতো লোকেরা। ও সারা জীবন সেইটাই করেছে, যে আমি এই যে এত পাণ্ডিত্য অর্জন করেছি। আর আপনি কখনো দেখেননি বোধহয়, দেখেছেন ওর চালচলন সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? শ্যামবাজারের মোড়ে থাকতো তো, হ্যাঁ, প্রায় ধরুন যাচ্ছে, হঠাৎ দেখি, আরে আসিস কি খবর, সিঙ্গারা খাবে? এই হাফ হাফ হাতা শার্ট আর পাজামা, হাতে সিঙ্গাড়া, এক হাতে একটা সিঙ্গাড়া, একটা খেতে খেতে আসছে। এই ছিল ওর চরিত্র। কিন্তু ওই লোক, অত হাসি খুশি লোক, অত সাদাসিধে, আপনি একটা অযৌক্তিক কথা বলুন বা না জেনে একটা কথা বলুন, মুখের উপর শুনিয়ে দেবে। আমার এক এক বন্ধু, সে বোকার মতো আমাকে বললো যে এই রামকৃষ্ণ ভট্টাচার্যের ফোন নাম্বার দেবেন, সে ডাক্তার। আমি ভেবেছি কিছু জানার আছে, তথ্য আমিও করতাম, সংস্কৃত শ্লোকে আটকে গেছি, আমি তো কিছুই জানি না। আমি ফোন করলাম, এটার কি মানে হয় একটু বলে দেবেন? বললো আচ্ছা, তোমাকে আধ ঘন্টা পরে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি। দিল। আমি তো সেটা নিয়ে আমার লেখা বসিয়ে দিলাম, আমি তো কিছুই বুঝি না। সে রামকৃষ্ণ ভট্টাচার্য দিয়েছেন। দুদিন পরে নিজে থেকে ফোন করে বলছে, আশিস, তোমাকে যেটা দিয়েছি না, একটু গন্ডগোল আছে, তুমি ওটা বদলাও, ওটা ঠিক বাংলাটা এইটা হবে। মানে 3 দিন ধরে সে ওটা ভেবেছে। মানে এই ওর কিরকম মানে ধরনটা আপনাকে বলি, ওর প্রশংসার নিন্দার ধরনটা বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। অক্ষয় দত্ত নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি। একটা ছোট্ট প্যাম্পলেট বেরিয়েছিল, এক ফরমার, এ বহুকাল আগে। আমি তার নাম দিয়েছিলাম বাঙালি যুক্তিবাদ ও অক্ষয় কুমার দত্ত। ঠিকই আছে, বাঙালি বলতে বাঙালিদের যুক্তিবাদ। রামকৃষ্ণদা 7 দিন পর লোক ওর ওই উত্তর কলকাতার ভাষা জব্বর লিখেছ, বুঝলে, ঠিক আছে।
কিন্তু নামটার কোনো মানে হয় না, অর্থহীন। আমি বললাম যে একটু ব্যাখ্যা করুন। যুক্তিবাদ যুক্তিবাদ, সেটা আবার বাঙালি, উড়িয়া, আসামি, জার্মান, ফ্রেঞ্চ এরকম হয় নাকি? তাই তো, আমি তো এইভাবে ভাবিনি। আমি বলতে চাইছি যে এখানে বাঙালিরা যে যুক্তিবাদ প্র্যাকটিস করেছে, এই বিদ্যাসাগর, অক্ষয় দত্ত, বলে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওরকম বাংলা চলবে না, ওটা ভুল। একই সঙ্গে বলছে জব্বর হয়েছে, এইরকম ছিল। প্রশংসাটাও যেরকম একদম ভালো লাগলে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমরা কে, ও তো একটা সত্যিকারের স্কলার। আমি যেটা বলতে চাইছি যে এই সব মিলে ওর যে একটা অদ্ভুত ব্যক্তিত্ব তৈরি হয়েছিল, যে সমাজটাকে বদলাতে হবে, এটা হচ্ছে জীবনের প্রাইমারি। লেখাপড়া করি, যাই করি, সংস্কৃতি করি, পত্রিকা বার করি, যাই করি, উদ্দেশ্য হচ্ছে এই নোংরা সমাজটাকে বদলানো। এই সব কিছু হচ্ছে সমাজ বদলানোর ইন্ধন। সেটা কিভাবে করছে ও দেখছে। ধরুন এই যে বস্তুবাদ আমাদের দেশে, ভাববাদ, বা আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই প্রিডমিনেট করে, কিন্তু অন্যান্য দেশে তার পাল্টাও অনেক মতবাদ আছে। ইউরোপে যেটা হয়েছে, বেশ ভালোই সংঘাত বেড়েছে। আমাদের এখানে সেভাবে হয়নি। দেবীপ্রসাদ চেষ্টা করেছেন, সুকুমারী ভট্টাচার্য চেষ্টা করেছেন, কিন্তু এরা হচ্ছেন একেবারে স্কলারলি লেভেলে, বড় বড় বই লিখেছেন, বড় বড় প্রবন্ধ। রামকৃষ্ণদা যেটা করলো, ওই লেভেলের স্কলারশিপটা আমাকে অর্জন করতে হবে, কিন্তু এর পৌঁছে দেবো সাধারণ লোকের কাছে। ফলেও যেটা করলো, ধরুন চারবাক, এটাও জীবনের একটা মস্ত বড় কাজ। চারবাকের কথা বললেই আমরা কি জানি, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। রামকৃষ্ণদা প্রমাণ করে গেছে ওটা ভুল, চারবাক ওরম কথা বলেনি। এবং ওর যে বই, সেটা আবার প্রথমে বেরিয়েছিল ইংরেজিতে ফ্লোরেন্স ইউনিভার্সিটি থেকে। সারা পৃথিবীর মধ্যে এই যে বস্তুবাদী যে দর্শন চর্চা, তাতে অনেকে বলে যে রামকৃষ্ণ ভট্টাচার্য ওয়াজ নাম্বার ওয়ান। লিখিতভাবে আছে। এই ওয়েন্ডি ডনিগারের কথা আমরা অনেকেই, যার বই দিল্লিতে ব্যান করে দেওয়া হয়েছিল, দ্য অল্টারনেটিভ হিন্দুজ। ওয়েন্ডি ডনিগারের বইতে বলছে যে চারবাক চর্চা অর ইন্ডিয়ান মেটেরিয়ালিস্ট ফিলসফি চর্চার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে কলকাতা, এবং সেটা লিড করে ডক্টর রামকৃষ্ণ ভট্টাচার্য। রামকৃষ্ণ জানেও না। আমি বইটা পড়ে বললাম, জানেন? বলে এরকম লিখেছে নাকি, আমাকে দেখিও তো। এরকম লিখছিল। অথচ অকারণ বিনয় ভুগত না, এটা কিন্তু ব্যাপার। অসম্ভব মানে আত্মসম্মান সম্পন্ন, এবং ও জানে ওর যে নিজের মানে গুরুত্বটা কতখানি, হি ওয়াজ ফুললি অ্যাওয়ার অফ দ্যাট। ফলে আমি যেটা বলতে চাইছি, এই চারবাক নিয়ে ও দু ধরনের গবেষণা করলো। একটা হচ্ছে একেবারে পিওরলি একাডেমিক গবেষণা, খুব ভালো সংস্কৃত জানতো, একদম সংস্কৃত পুঁথি দেখে। সমস্যা হচ্ছে চারবাক নিয়ে তো কিছুই পাওয়া যায় না। এটা তো চিরকালের প্রশ্ন। এই যে বিদ্যাসাগর মশাই 1855 থেকে 1858 মধ্যে, যে সময়টা বিধবা বিবাহ নিয়ে অত কাণ্ড চলছে, সেই সময় বিদ্যাসাগর মশাই নিজে এডিট করেছিলেন, এশিয়াটিক সোসাইটি থেকে বেরিয়েছিল সর্বদর্শন সংগ্রহ। তাতে ওই যে বই লেখা হয়েছিল, মাধবাচার্যের যে বই 13th সেঞ্চুরিতে লেখা হয়েছিল, সেইটা তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল, হাতে কপি করতে গিয়ে পুঁথিগুলো, সেইটা বিদ্যাসাগর মশাই এডিট করেন, সেটা এশিয়াটিক সোসাইটি থেকে বেরোয়, একদিন পর আবার রিপ্রিন্ট করেছে। যাই হোক, তাতে আমি রামকৃষ্ণর লেখা থেকে জানলাম যে বিদ্যাসাগর মশাই এই যে চারবাকের ওই বইয়ের মধ্যে ভারতের সবকটা দর্শনের কিছু কিছু করে পরিচয় আছে। বিদ্যাসাগর মশাই প্রথম এই চারবাক নিয়ে যে ডিরেক্ট কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, কিন্তু ছড়ানো ছেটানো, এখানে একটু, ওখানে একটু, সেখানে একটু, উনি এক জায়গায় এনে প্রথম এগুলো আনেন। এই একটা তথ্য আমি জীবনে প্রথম রামকৃষ্ণদার কাছে শুনলাম। এবং লিখিতভাবে রামকৃষ্ণদা বলছে, আজকে এই মুহূর্তে সারা পৃথিবীতে যেখানে যত লোক চারবাক চর্চা করছে, তাদের প্রত্যেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ঋণী। চারবাকের গুরুত্বটা কোথায়, সেটা কিছুই মানত না। আমরা নিজেদের একসময় কালাপাহাড় ভাবতাম। এরা তো মানে যেমন ওরা ব্রাহ্মণদের সম্বন্ধে বলছে যে এরা হচ্ছে জোচ্চোর, এই ভাষাতেই বলছে, সংস্কৃত ভাষায়। বাংলা বললে দাঁড়ায় এরা হচ্ছে জোচ্চোর। বলছে ধরুন একটা বাড়িতে একটা ছেলে জন্মালো, আপনি কি করবেন? অন্নপ্রাশন দেবেন, পুরুষ ডাকতে হবে ব্রাহ্মণকে। আচ্ছা, সে যদি ব্রাহ্মণের ছেলে হয়, একটু বড় হওয়ার পর পৈতে দেবেন, কাকে ডাকবেন? ব্রাহ্মণকে। বিয়ে দেওয়ার সময় পুরুষ ডাকবেন কাকে? ব্রাহ্মণকে। অর্থাৎ ব্রাহ্মণরা নিজেদের আধিপত্য এবং প্রফেশন বজায় রাখার জন্যে এই যে হাজার রকমের এইসব না আচার বিচার অনুষ্ঠান, এইগুলো অতকাল আগে চারবাকরা বলছে। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা আমি রামকৃষ্ণদা পড়ার আগে কোনোদিন বুঝতে পারিনি, সেটা হচ্ছে চারবাকে তো কিছুই পাওয়া যায় না। তাহলে কিসের ভিত্তিতে উনি এত কথা বলছেন? কালও আমাকে একজন
এক জায়গায় গিয়েছিলাম, এই কথা বলে চারবাগ নিয়ে যে এত বলছেন, কাল না পরশু আমি রামকৃষ্ণদার কথা বললাম, কিছুই তো ওদের পাওয়া যায় না, কিসের ভিত্তিতে এত বড় দাবি করছেন। এইখানেই গবেষণা, একাডেমিক গবেষণা, যেহেতু ও অসাধারণ ভালো সংস্কৃত জানে, ও ধরুন 12th সেঞ্চুরি কি তারও আগে থেকে, হ্যাঁ তারও অনেক আগে থেকে ও ওই মানে দর্শনের গ্রন্থগুলো তো বটেই, অরিজিনাল সংস্কৃত পড়ে পড়ে তার অর্থ করছে, পাশাপাশি ওই সময়কার সাহিত্যগুলো, নাটকগুলো পড়ছে, সংস্কৃত নাটক। সেখান থেকে দেখাচ্ছে যে নাটকে এমন চরিত্র আসছে যাদের খুব গালাগালি দেওয়া হচ্ছে, এই লোকটা ভীষণ খারাপ, কেন, এই লোকটা চারবাকপন্থী। এইবার যখন সেই চরিত্র মঞ্চে ঢুকছে বা নাটকের চরিত্র হিসেবে সামনে আসছে, সে কি বলছে, সে যেটা বলছে সেটা তার মানে চারবাকের কথা, কারণ সে ওই কথা বলে বলে তাকে এত খারাপ কথা বলা হচ্ছে। এইটা একটা ডকুমেন্ট পাওয়া গেল। আচ্ছা, আরেকটা ছিল ভারতীয় দর্শনের একটা ওই পূর্বপক্ষ উত্তরপক্ষ বলে ব্যাপার আছে। আমি যদি আপনার বিরোধিতা করি, তাহলে আপনার বক্তব্যটা আগে আমাকে তুলে দিতে হবে, দিয়ে আমি তারপর বিরোধিতা করব। অর্থাৎ যারা চারবাকের বিরোধী, তারা চারবাকের লেখাগুলোকে কোট করে তারপর বিরোধিতা করছে, তাহলে সেখানে আমি পেয়ে যাচ্ছি চারবাকের অনেক রচনা। এবং এইগুলো মুখে বলা খুব সহজ, এই একটা প্যারাগ্রাফ পাওয়ার জন্য হয়তো 5 বছর তাকে খাটতে হয়েছে। তো এই করে 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 ও লেখাগুলো জড়ো করে, তাহলে চারবাকরা কি বলতে চেয়েছে, ওদের দর্শনের মূল কথাটা কি, বা যারা চারবাক বিরোধী তারা যেটা বলছে সেটাকে খণ্ডন করতে গেলে কি করা যায়, সেইখানে রামকৃষ্ণদেব 3-4টে পয়েন্ট বলছে। বিশাল ব্যাপার, মানে উনি একদিন সারাদিন সেমিনার করা যায়। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে চারবাকের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যে একদম মানে পুরোপুরি বস্তুবাদী, পুরোপুরি বস্তুবাদী, বস্তু ছাড়া কিছু নেই। মন কোত্থেকে এসছে, বস্তু থেকে এসছে। এমন নয় যে আগে ব্রহ্মণ, আগে মন, তারপর বস্তু, এটা তারা ক্যাটেগরিক্যালি বলছে। আচ্ছা, বিপক্ষ দল বলছে, এখনো বলে, ওরা বলে দিয়ে খালাস, ওরা কি প্রমাণ দিয়েছে, কি প্রমাণ? উল্টে চারবাকরা এরম কথা বলছে যে প্রমাণ, যে জিনিসের প্রত্যক্ষ প্রমাণ হয় না, পজিটিভ প্রুফ যাকে বলে, যে জিনিসের প্রত্যক্ষ প্রমাণ হয় না সে জিনিস আমরা মানি না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি তো অনুপরমাণু দেখতেই পান না, কিসের প্রত্যক্ষ প্রমাণ আপনার? তাহলে চারবাকরা ভুল লজিক দিচ্ছে। এইটা দীর্ঘদিন ধরে চালু ছিল যে ওরা ওই অনুমানের জায়গায় কখনো যেতে চায় না, যা চোখে দেখা যায়, হাত দিয়ে দেখলাম এটা বই, এটা রং, এইটুকু, এই করে তো আমরা বেশি দূর এগোতে পারবো না। উনি বলছেন ওরা মোটেই সেটা করেনি। ওরা এই যে পারসেপশন, আমি ইন্দ্রিয় দিয়ে যা দেখছি সেইটাকে আমার মগজ দিয়ে অ্যানালাইজ করে একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছি। আগে বলা হতো না, চারবাকরা এটা কোনোদিন করেনি, ওই জন্য দর্শন হিসেবে ওরা খুব হেয়। রামকৃষ্ণদেব ওয়াজ দি ফার্স্ট পার্সন যিনি একদম পরিষ্কারভাবে, একাডেমিকভাবে সংস্কৃতর শ্লোক দিয়ে দিয়ে প্রমাণ করেছেন যে মোটেই তা না। তারা বলছে যে আমি ইন্দ্রিয় দিয়ে যাকে, মানে বস্তুবাদীরা যা বলে, যে চোখে যা দেখছি, ছুঁয়ে যা দেখছি, কানে যা শুনছি, যা গন্ধ পাচ্ছি, এইগুলোকে জেনারেলাইজ করে এখান থেকে আমি থিওরিতে পৌঁছাই। সেটা থিওরিটা কিন্তু আমি চোখে দেখতে পাই না। আমি যখনই একটা কোনো জেনারেলাইজেশনে পৌঁছেছি, এই জগৎটা এইরকম বা এটা করলে ওইটা হয়, সেটা করতে গেলে কিন্তু শুধু ওই চোখে দেখা, নাকে শোঁকা, কানে শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেটাকে জেনারেল, যেটা ম্যাথমেটিক্সের লোকেরা করে, নানান অভিজ্ঞতা নিয়ে একটা ফর্মুলায় ব্যক্ত করলো। প্রকৃতিতে কিন্তু ম্যাথমেটিক্স বলে কিছু নেই, কিন্তু ম্যাথমেটিক্স ছাড়া বিজ্ঞান অচল। তো রামকৃষ্ণটা বলছে যে ওরা তো তাহলে এই যে অনুমান, চোখে যা দেখছি, ইন্দ্রিয় থেকে যা কিছু আমরা সংগ্রহ করছি ইন্দ্রিয় মারফত, সেটাকে জেনারেলাইজ করে একটা সিদ্ধান্তে পৌঁছানো, যেটা লজিকের একটা প্রধান ব্যাপার, সেটা তো ওরা করেছে। কাজে এই দিক থেকে ওদের হেনস্থা করার কোনো কারণ নেই। এটা একটা মস্ত বড় প্রায় আবিষ্কারের মতো। আর সবচেয়ে বড়, প্রথমে যেটা বললাম, যে আমরা তো ছোট বয়স থেকে সবাই শুনে এসেছি ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, মানেটা কি? ওদের কোনো নীতিফিতি বলে বালাই নেই, জীবনটা হচ্ছে ভোগবাদী। তোমার পয়সা নেই, ধার করো, ঘি খাও, জীবন ভোগ করে কাটিয়ে দাও, একদিন মরে যাবে। এইটা নাকি চিরকাল বলা হয়ে এসছে। এই হলো চারবাক দর্শন। বলছে একদম বাজে কথা, প্রমাণ দিয়ে। ও নিজের কথা বলে না, ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রামকৃষ্ণদের বিরুদ্ধে। উনি যদি 3 পাতা প্রবন্ধ লেখেন তো 33টা রেফারেন্স থাকে। এটার জন্য অনেকে ওর উপর চটা। ও বলে আমার প্রত্যেকটা জিনিস আমি যদি 100% কনফিডেন্ট না হই আমি লিখবো না, একটা লাইনও লিখবো না, এবং এটা যে ঠিক বলছি তার প্রমাণ হিসেবে আমি ওই 33টা রেফারেন্স দিচ্ছি। তো এক্ষেত্রেও এই যে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত,
ওরা মোটেই এ কথা চার্বাকরা এই কথা বলেনি। তার যে অরিজিনাল শ্লোকটা ছিল সেটা উনি খুঁজে খুঁজে বার করেছেন ওই বই থেকে। কিভাবে বার করেছেন দেখাচ্ছেন, যে যারা চার্বাক বিরোধী তারা চার্বাককে কোট করছে। এই তো চার্বাক তো এই কথা বলেছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। হ্যাঁ, আবার এদিকে ওই মাধবাচার্যের বইতেই রামকৃষ্ণ দেখাচ্ছে আরেক জায়গায় ওই শ্লোকটা আগাগোড়া একই আছে, শুধু ওই ফ্রেজটা নেই, সেখানে আছে অন্য ফ্রেজ, নাস্তি মৃত্যুর অগোচর, কোনো কিছুই মৃত্যুর অগোচর নয়, অর্থাৎ পরলোক বলে কিছু নেই। বস্তুবাদ যারা ওই সূত্রেই বলছে ব্রাহ্মণরা তোমার মাথায় ঢোকায় তো পরলোকে গিয়ে ঘি খাবে, পরলোক বলে কিছু নেই, তোমাকে যা ঘি খাবার এই জীবনে খেতে হবে, যা তোমাকে করতে হবে, তোমার একটাই জীবন, পরলোক বলে কিচ্ছু নেই। কথাটা ছিল নাস্তি মৃত্যুর অগোচর। সেটা উনিই বা প্রমাণ করলেন কি করে? রামকৃষ্ণ দেখাচ্ছে যে মজার ব্যাপার, প্রচুর ইতিহাস ঘেঁটে, যে দেখুন ওকে বিকৃত করাটা মানে দুটো জিনিস দেখাচ্ছেন। এক হচ্ছে যে ওর সঙ্গে মানে চার্বাকদের সঙ্গে, চার্বাক কোনো একজন লোক না, গোষ্ঠী, যে ওদের সঙ্গে অর্থাৎ এই বস্তুবাদীদের সঙ্গে তর্কে এটা ওটা খুব কঠিন ছিল। ফলে নানাভাবে এই যারা এর বিরোধী তারা তিনটে অ্যাপ্রোচ নিয়েছে। এক হচ্ছে সরাসরি বিরোধিতা করা, অনেক সময় পারতো না। আর দু নম্বর হচ্ছে মারধর করা, ফিজিক্যালি মারধর করা, খুন টুন করে দেওয়া হয়েছে। আরেকটা যেটা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে লোকসমাজে এদের প্রভাব টিকে থাকছে। এত কাণ্ড করে যে চার্বাকদের মেরে ধরে খুন টুন করে ওদের প্রভাব কিন্তু মানুষের মধ্যে থেকে মুছে দেওয়া যাচ্ছে না। তখন এই তৃতীয় পন্থাটা নিল যে ওদের কথাগুলো বিকৃত করে দাও, এবং সেটাই ওরা বলছে। ওই মাধবাচার্যের বইতেই আছে যে ওই চার্বাকের শ্লোকটা, এই যে অরিজিনাল যেটা, নাস্তি মৃত্যুর অগোচর, ঘি ফির কোনো ব্যাপারই নেই সেখানে। এই তিনিই বলছেন মাধবাচার্য যে এই আকারে লোকসমাজে একটা শ্লোক চালু আছে। তাহলে এটা কি প্রমাণ হলো? লোকসমাজে প্রথমত ওই শ্লোকটা চালু ছিল, তাতে অরিজিনালি নাস্তি মৃত্যুর অগোচর এই কথাটা ছিল, মাধবাচার্যই বলছেন। তাহলে পরে বদলালো কি করে? কেউ বদলে দিয়েছে? উনি বলছেন এই যে অনস্লটটা এগেনস্ট চার্বাকিজম, এটা অন্তত 800 থেকে 700 বছর ধরে চলেছে। সবাই করেছে, বৌদ্ধরা করেছে, জৈনরা করেছে, ওদের কারোর সঙ্গে বন্ধ না, নানানভাবে বিকৃত করেছে। আমাদের টিকে গেছে এইটা সাধারণ লোকের মধ্যে। আজও দেখবেন সবাই বলে চার্বাক মানে তো নাস্তি মৃত্যুর, এই উল্টো বলছি আমি, যে হ্যাঁ ঋণং কৃত্বা আগে যাবে, ঘি এ করো, ধার করো, খাওয়া দাও, মরে যাও, এই তো জীবন। তো এই যে এই তিনটে জায়গায় রামকৃষ্ণদা তাহলে একেবারে একাডেমিক লেভেলে প্রমাণ করলো, একবারে অরিজিনাল সংস্কৃত পুঁথি ঘেটে, যেটা সারা বিশ্বে প্রচার হয়েছে। ফ্লোরেন্স ইউনিভার্সিটিতে ও নিজে যায়নি, কখনো বিদেশে যায়নি, কিন্তু সেখানে সেমিনারে বইটা পাবলিশড হয়েছিল। তারপর ওইটাই পড়ে দেখবেন চার্বাক চর্চা বলে বাংলায় বেরিয়েছে, আর এখানেও ওর খুব পিকিউলিয়ারিটি। এই বইটা একটা অসামান্য বই। তো সবাই কি করে, একটা ভালো, আমি একটা বই লিখেছি, আমি চাইবো সংসদ থেকে বেরো, ভালো পাবলিশার যত্ন করে বার করবে। রামকৃষ্ণ এমন একটা পাবলিশারকে দিল, মাথা নেই মুন্ডু নেই, ওই চার্বাক চর্চা স্বদেশ, সে স্বদেশ বানানটাও ভুল লিখেছে, শয় বফলানা লিখে স লিখেছে। তো সেইখান থেকে বেরোলো চার্বাক চর্চা। আমি বলবো আপনি আর লোক পেলেন না? বলে না, খুব দেখো খুব স্ট্রাগল করেছে, ছোট পাবলিশার, তাছাড়া চিন্তা ভাবনায় আমাদের মতন, এটা করে যদি ওর একটু হয়। এখন ওটা NBA থেকে বার করে ভালো করে সুন্দর এডিশন বেরিয়েছে। দিস ইজ রামকৃষ্ণদা। এইটা একটা দিক, যে একটা দিক না, দুটো দিক, যে একদিকে মানে একাডেমিক চর্চায় একদম এক্সেলেন্স, সেখানে কোনো মানে চর্চাটা এমন লেভেলে রাখতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতও আমাকে তর্কে হারাতে পারবে না, এইটাও আগাগোড়া বজায় রেখেছে। একটা হচ্ছে সাধারণ লোকের জন্য লেখা, আরেকটা হচ্ছে দর্শনের জায়গাটা। ওই কামারের এক ঘা বইটা কি দেখেছেন? ওইটা কিন্তু ওর পপুলার লেখা। একটা কথা খুব বলতেও লিখেওছে, মুখেও বলেছে আমাকে, যে দেখো এই যে চারদিকে এত কুসংস্কার, এত সব লোকের উল্টো পাল্টা ধারণা, ভুলভাল বিশ্বাস করে লোকে, ভালো লোকেরাও বিশ্বাস করে, সমাজের উপকার করবো বলে এমন কাণ্ড করছে তাতে সমাজেরই ক্ষতি হচ্ছে। ওই এত সব জিনিস তুমি একটা একটা করে কাঁটা তুলবে, কোটি কোটি কাঁটা, আজকে একটা তুললাম, কালকে একটা তুললাম, তা না, দরকার কামারের এক ঘা। মানে এক ঘায়ে তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গিটা না বদলাতে পারো,
তুমি একবার দৃষ্টিভঙ্গিটা বদলে দাও অল্প বয়সে একটা বাচ্চা ছেলের বা মেয়ের, তোমাকে বাকিটা নিয়ে ভাবতে হবে না। সে কিন্তু তার বাকি জীবন ওই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে। সেটা করবেটা কি? আমরা তো জানি আমাদের বিরোধী শক্তি মানে কত শক্তিশালী। এই আজকে এই মুহূর্তে ভারতবর্ষে কি ঘটছে আমরা তার কতটুকু রেজিস্ট করতে পারছি বলুন? তো এইখানে ওই যে আমাদের হাতে অস্ত্র জুগিয়ে যাওয়া, আর্সেনাল যাকে বলে, এই যে ওর যে বইগুলো, চারবাগ তো একটা জিনিস। এরকম ধরুন ও এ নিয়ে লোকায়ত নিয়ে তো দেবীবাবুও কাজ করেছিলেন, আর ও তো দেবীবাবুর অ্যাসিস্ট্যান্ট ছিল। এমনই অ্যাসিস্ট্যান্ট, দেবীবাবু বলছেন যে এটা বুঝতে পারছি না, সংস্কৃতটা বুঝিয়ে দাও। আচ্ছা, কাজেই ও তো ওর কেরিয়ারটা কিরকম, এত ভালো যার রেজাল্ট, আমরা কি আশা করি প্রেসিডেন্সিতে পড়াবে বড় বড়। ও কোথায় পড়াতো? সিটি কলেজে ইভিনিংয়ে, সিটি কলেজ ইভিনিংয়ে পড়াতো রামকৃষ্ণ ভট্টাচার্যের মতো অত বড় স্কলার ডেলিভারেটলি। কেন? ইভিনিং ক্লাস করতে আসে কারা? যারা খুব ভালো ছাত্র নয়, যারা অনেকেই চাকরি করে, অর্থাৎ তাদের একটু সেই ধরনের ঘর থেকে আসছে, যাতে এই সময় চাকরিটা না করলে নয়, চাকরির পরে অবসর সময় সন্ধেবেলা তারা কলেজ করতে আসছে, আমি এদের পড়াবো। এবং আমি এরকম মানে বেশ কয়েকজনকে জানি, তাদের মধ্যে একজন রামকৃষ্ণ মারা যাওয়ার পর সে কেঁদে ফেলেছিল। সে বলছে, দেখুন আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের ছেলেটা বড় কথা না, আমি খুব পিছিয়ে থাকা ঘরের ছেলে, মোটামুটি রেজাল্ট করে আমি কলকাতায় পড়তে এলাম, ইংরেজিতে অনার্স পড়বো, তো ওই ইভিনিংয়ে ভর্তি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারি না, আমি গ্রামের স্কুলে পড়েছি, ভালো ইংরেজি জানি না, অথচ ইংরেজি সাহিত্যটা আমার খুব বোঝবার চেষ্টা আছে। ওই লোকটি বলে, তুমি আমার বাড়িতে আসবে। সে পরে MA-তে দুর্দান্ত রেজাল্ট করেছিল, সে কলেজের প্রফেসর হয়েছে। এরকম উনি একজন নন। এইটাও ওর জীবনের একটা ইয়ে, যে আমি ওই প্রেসিডেন্সি কলেজে বা বড় বড় জায়গায় ইংলিশ মিডিয়াম ফিডিয়াম তো ছেড়েই দিলাম, তো ওখানে তো যাদের টাকা পয়সা আছে, বড় বড় এতে যায়, সেখানে তো তারা অনেক সুযোগ পেয়েই আসছে, তারা তো অ্যাডভান্টেজ পেয়ে আসছে সমাজে। যারা সুযোগটা পায় না, তারা যাতে ওই লেভেলে গিয়ে কম্পিট করতে পারে, এইটা আমার জীবনের প্রতি। এটাই বা কজন করে বলুন? তো এই, আর এর পাশাপাশি যেটা যেটা আমার মনে হয় ও আরো ভালো বলতে পারবে, কারণ ওই নিয়ে খানিকটা চর্চা করেছে, যদি ও জীবনে চোখে দেখেনি, তো আমাকে খুব হিংসে করে। ইস, আপনার সঙ্গে যখন আলাপ হলো ঠিক তখনই উনি মারা গেলেন। তো ও যেটা করেছে, যে রামকৃষ্ণদার যে আন্তর্জাতিক লেভেলে এই যে উনি গবেষণাগুলো করেছেন ইন্ডিয়ান মেটেরিয়ালিস্ট ফিলসফি নিয়ে, সারা পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিতে আজকে এই মুহূর্তে তাই নিয়ে কাজ হচ্ছে। এবং সেটা আশ্চর্যের ব্যাপার যে এখানে রামকৃষ্ণদার ছাত্ররাও জানে না, তারা এই নিয়ে চর্চা ফর্চা করে না, তারা আবার শুধু ওই দিকটাকেই গুরুত্ব দেয়। উনি সাধারণ মানুষের জন্য লিখেছেন, সাধারণ, সত্যিই তো সেটা খুব মস্ত বড় ব্যাপার। পাশাপাশি এদিকটাও ছিল যে একটা স্কলার হিসেবে আজকে তাকে বড় বড় ইউনিভার্সিটিতে, আমেরিকায়, জার্মানিতে কয়েকজনকে আমি চিনি, মানে রামকৃষ্ণদার লেখা থেকেই জেনেছি। তো সেইটা ও খানিকটা, ওর যেহেতু নিজের যোগাযোগ আছে, সায়েন্টিস্ট, তুমি একটু ব্যাপারটা বলবে? না, প্রথম আমি এইটা যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হলো এখনকার মোটামুটি আমাকে একটু সবচেয়ে বড় পণ্ডিত সংস্কৃতের ডক্টর মৃণালকান্তি গঙ্গোপাধ্যায়, ও বাবা, বিরাট উনি স্কলার। রামকৃষ্ণদার একটি বইতে একটা ওই তৎসম শব্দ দিয়ে অদ্ভুত একটা জিনিস লিখেছেন, সেটা হলো অবিরত লোকায়ত মত, মানে লোকায়ত চর্চা করেছেন যেটি, অবিরত লোকায়ত মত পরিশীলন বিশদীকৃত মনোমুকুরেশু শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যকে জন্মদিনে এই উপহারটি দিলাম। এই উপহার ও কি এখানে বসে শুনছে? না, 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 ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিংটা বড় কথা না, সেটা হলো রামকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে যিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছে সিদ্ধার্থ দা, অনেকেই কাটিয়েছে কিন্তু সিদ্ধার্থ দা সবচেয়ে বেশি সময় কাটিয়েছে। তো সেই সিদ্ধার্থের পরিচয়টা একটু বলে দাও। সে কিন্তু স্কলার নয়, সে একদম আমরা যেরকম 4-5 জন সাধারণ লোক, তাকে রামকৃষ্ণদা যা তৈরি করেছে ওই রকম ভালো বাংলা জানা সিদ্ধার্থ, এত ভালো প্রুফ দেখে ওই ব্যাপারে, এত খুঁতখুঁতে। আমার সঙ্গে ওরকম হয়েছিল, ওই মুখের কথাই ছিল, তোমরা সমাজ বদলাবে, সমাজতান্ত্রিক বিপ্লব করবে, একটা প্রুফ দেখতে পারো না, আগে এই কাজটা শেখো। তো এইরকম ছিল।
মানে এমন ভালো প্রুফ দেখেন, এই যে আশিসদা বললেন যে আমি আর আশিসদা মিলে সঙ্গীতের বইটা করছি, ওই আমাদের দেবজ্যোতি দত্ত যিনি সাহিত্য সংসদের কর্ণধার, উনি বলেইছেন ওই বইটা শেষ হলে সিদ্ধার্থকে দেব, সিদ্ধার্থই সবচেয়ে ভালো পুরো প্রুফটা কিন্তু দেখে দিতে রামকৃষ্ণদের পারবে। হাতে তৈরি। কিন্তু ওর কিছু একাডেমি জানতেন কিছু না। কোয়ালিফিকেশন। এবং সিদ্ধার্থ দা ব্যাপার। বলেছে আমি তো রাস্তায় বসে থাকতাম, স্যার তো আমাকে উঠিয়ে নিয়ে গেছে। তো রামকৃষ্ণদার তখন সিদ্ধার্থদা গত বছর 2024 সালে আমি সান্তা ফেতে যাই। তো সান্তা ফেতে যাওয়ার সময় সিদ্ধার্থদা বলেছিলেন, এটা একটু আগে বলেনি, সেটা হলো রামকৃষ্ণদা মারা যাওয়ার পর একটা বই রামকৃষ্ণদার বেরিয়েছিল, সেই বইটার নাম স্বভাব। স্বভাব অ্যান্ড আদার ভ্যারাইটিস অফ ডিসেন্ট ইন ইন্ডিয়া। এটা এক কি? সেকেন্ড আমি বলি, স্বভাববাদ বলে যেমন আমরা চারবাক বলছি, উনি স্বভাববাদ বলেছিল, সেটাও মানে র্যাশনালিস্ট ফিলসফি, সেটা নিয়ে খুব কম কাজ হয়েছে। উনি ঠিক মারা যাবার আগে স্বভাববাদ এইটা নিয়ে অরিজিনাল সংস্কৃত ঘেঁটে একটা বই বার করে গেছেন। এইগুলো হচ্ছে আর্সেনাল আমাদের হাতে। এই যে যদি আজকে এই আরএসএস এর এইসবগুলোকে ট্যাকল করতে হয়, এইগুলো হচ্ছে অস্ত্র। তো তোমরা এই মানে ভারতীয় সংস্কৃতির যে ব্যাখ্যা দিচ্ছ, এই তার পাল্টা ব্যাখ্যা। এইখানে ওর সবচেয়ে বড় মানে এখানটাতেও আমি একটু বইটা ব্যাখ্যা করার আগে বলি, এই যে ঋণংকৃত্য ঘৃতং পিবেত উনি বললেন, এইটাতে রামকৃষ্ণদা দেখিয়েছিলেন, দেখবেন চারবাক চর্চা যে বইটায় একটা শেষের দিকের চ্যাপ্টার আছে, প্রবাবলি লাস্ট 2-3টে চ্যাপ্টারের মধ্যে, যে ঋণংকৃত্য ঘৃতং পিবেত কেন না বলে এই চ্যাপ্টারটা আছে। সেই চ্যাপ্টারটা উনি দেখাচ্ছেন, ওই যে সায়ন মাধব বা মাধবাচার্য 1300 ওই সময় লিখেছেন, 13th century। তো তার হলো 1000 বছর আগে বিষ্ণু ধর্মোত্তর মহাপুরাণ, ওইখানেও এই শ্লোকটা আছে। এবং ওখান থেকে উনি ওই ম্যাথামেটিক্সের পলিসি, যে আমি ধরে ধরে দেখব কেস 1 কেস 2 এইরকম করে, কারণ অঙ্কের মাথাটা তো ছিল না লজিকের, তো ওরকম উনি 12টা কেস দেখেছিলেন। এবং 12টা কেসের মধ্যে উনি স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করে দেখছেন যে 11টা কেসেই হলো নাস্তি মৃত্যু অগোচর, আর একটা কেসে ওই ঋণংকৃত্য ঘৃতং পিবেত। এইভাবে উনি ব্যাপারটাকে এবার এখানেও তো এই যে উনি বললেন, দুদিন আগেই একটা অনুষ্ঠানে গেছিলেন, সেখানে লোকে বলছেন যে কিছুই তো পাই না, তাহলে কোন ভিত্তিতে? সেটা রামকৃষ্ণদা বুঝতে পেরেছিলেন, তাই এই স্বভাব বইটা লেখা। কেন? কারণ এই যে দর্শন আমাদের এসেছে, এই দর্শন আসার আগে অনেকগুলো শ্রবণ পন্থা ছিল, 62টা উনি খুঁজে বার করেছিলেন। এইটা নিয়ে এখন বর্তমানে খুবই ভালো চর্চা করছেন হলো কনিষ্ক চৌধুরী, রামকৃষ্ণ মানে আশিসদারও বন্ধু, হলো উনি আরো ভালো করে বলতে পারবেন। ওনার এইটা পাবেনও আপনারা, হলে এই স্বভাববাদটা নিয়ে ওনার 4টে ভিডিও আছে ইউটিউবে। তো এইটা নিয়ে হলো আমাকে সিদ্ধার্থদা বলেছিলেন এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কলারকে হাতে দিয়ে আসতে ইন্ডোলজির। তো তার সূত্রে আমি অনেকগুলো মানে প্রায় 12-14 জনকে দিয়ে এসেছিলাম। তো সেখানে 2-একটা আমি একটু পড়ে বলছি। একজনের নাম হলো, উনি ডক্টর অ্যানি ম্যাকডোনাল্ড, উনি কোথায় আছেন? ইনস্টিটিউট ফর কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ এশিয়া, অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্স। উনি বলছেন যে স্বভাববাদ এবং অনেকান্তবাদ, অনেকান্তবাদ হলো আরেকটা জৈনদের, জৈন দর্শন। যেখান থেকে আবার বিখ্যাত বিজ্ঞানী জেবিএস হল্ডেন দেখিয়েছিলেন অনেকান্তবাদ থেকে স্ট্যাটিস্টিক্সের জন্ম। তো বলছেন যে উনি বলছেন, আমি বাংলায় বলছি, ইংরেজিতে বলেছে আমাকে, উনি বলছেন স্বভাববাদ বা অনেকান্তবাদ এই নিয়ে রামকৃষ্ণ ভট্টাচার্যর গবেষণা অত্যন্ত মৌলিক, এবং গত 40 বছরে এরকম গবেষণা পৃথিবীতে হয়েছে কিনা সন্দেহ। এবং সেটা লেখা আছে কি আমেরিকান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন, এমনি কোথাও নয়। এছাড়াও ওয়েন্ডি ডনিগারকে আমি এখানের টাইমে রাত 11:53 ওনাকে মেল করেছিলাম, এবং আমি খুব অবাক হয়ে আশিসদাকে 12টায় ফোন করি, কারণ 11:55 মানে 2 মিনিটের মধ্যে উনি আমাকে রিপ্লাই ব্যাক করে যে রামকৃষ্ণ ভট্টাচার্যের এরকম একটা বই তুমি ছিল। ওটা ইংরেজিতে পড়াশোনা হ্যাঁ, লিখেছেন। আচ্ছা। অবাক লাগে ভাবলে। ততক্ষণ আমি একটু বলিনি, আমি আবার ওয়েন্ডি ডনিগারের খুব ভক্ত। আমি ওই যখন ওই বইটা ব্যান হলো দিল্লিতে, ওই হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি, তো তখন থেকে আমি ওটা নিয়ে বেশ কিছু প্রবন্ধ বাংলায় লিখি। পরে ওর সঙ্গে আমার অন্য সূত্রে একটা যোগাযোগ হলো, উনি আবার এখানে এসেছিলেন এবং 60-এর দশকে শান্তিনিকেতনে ছিলেন, এবং সেখানে উনি খুব গান বাজনা জানেন, ক্লাসিক্যাল মিউজিক ওখানে, তারপরে ব্যালে ডান্স এসব শিখেছিলেন। এখানে এসে উনি আলী আকবরের এই বাজনা শুনে মুগ্ধ হয়ে যান, এবং সেটার একটা বর্ণনা আছে, ওটা আমি বাংলা করেছি, আপনাকে পাঠিয়ে দেবো।
ওইটা এই একটা বইটা, ছোট্ট বইটা বেরিয়েছে। আমি কোনো ভারতীয়ের অত সুন্দর বর্ণনা পড়িনি। মানে আলী আকবর এটা যন্ত্রটা নিয়ে আসরে এসে বসছেন, যন্ত্রটাকে নিয়ে কিভাবে সুরটা বাঁধছেন, কিভাবে হাতের জবার এটাকে মাঝে মাঝে থেমে যাচ্ছেন, দুটো একটা কথা বলছেন, টাকটা মুছে নিচ্ছেন রুমাল বার করে, এটা চলছে। এই ফুল ডিটেল বলছে। সারা রাত ধরে অনুষ্ঠান হয়েছিল। তো আমি কোনো ইন্ডিয়ানের লেখাতে অত সুন্দর পাইনি, উনি ইংরেজিতে লিখেছেন অনবদ্য। তো এতটাই উনি ইন্ডিয়া নিয়ে করে, তাকে উনি রসিকতা করে বলেছেন যে আমার বই ওখানে ব্যান করছে। আমি যখন বইটা লিখি আমার তো ধারণা হচ্ছিল এটা পড়ে ইন্ডিয়ানরা খুব খুশি হবে। আমি তো দেখিয়েছি প্রাচীন হিন্দু সংস্কৃতি কত উন্নত ছিল, এখনকার হিন্দুদের মতো নয়। এটা বলাতেই ওদের গায়ে লেগেছে। তো নাম করে বলছেন লন্ডনে এই উইলিয়াম ড্যালরিম্পল, বলছেন উইলিয়াম ড্যালরিম্পল আর আমি দুজনে মিলে লন্ডনে একটা সেমিনার করছি। সেখানে উনি দেখিয়েছেন ওই সীতার কথা বলতে গিয়ে সীতা মানে লক্ষণকে একটু বাজেভাবে তো গালমন্দ করেছিলেন যে তুমি আসলে অন্যভাবে আমাকে দেখো, চোখে দেখো, এসব আছে রামায়ণে। এইটা বলেছি বলে শ্রোতাদের মধ্যে থেকে আমার দিকে পচা ডিম ছুটে এসেছিল। খুব রসিক মহিলা। ফর্চুনেটলি দে মিস দ্য টার্গেট। মানে বলছে আমার গায়েও লাগেনি, ওরা পয়েন্টটা ধরতেও পারেনি বলে উনি বলছেন যে আমার ধারণা ছিল যে এইসব জিনিস বলাতে ইন্ডিয়ানরা খুশি হবে। ইন্ডিয়ানদের সভ্যতা ওই রকম একমাত্রিক নয়, সেখানে নানান দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে একটা বিরাট সভ্যতা। এই সভ্যতা এরা যা বলে তার থেকে অনেক বড় মাপের সভ্যতা। তো এই আর কি। তো ডনিগারের এখন তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং বিরাট, বিশেষ করে ইন্ডোলজিস্ট হিসেবে। সেই ডনিগার কি বলছেন দেখুন। না, ডনিগার বলছেন যে ওনাকে আমি পাঠিয়েছি একটা মেল এই সঙ্গে অ্যাটাচ করে, তো এবং বলেছি যে আপনার কাছে চলে যাচ্ছে বইটার হার্ড কপিও, আমি পিডিএফটাও অ্যাটাচ করে দিয়েছি। তো উনি বলছেন 2 মিনিটের মধ্যে রিপ্লাই পাঠিয়ে বলছেন যে আই এম ভেরি গ্ল্যাড টু লার্ন দ্যাট ইউ নো অফ মাই বুক বিয়ন্ড ধর্মা। কারণ ওই বিয়ন্ড ধর্মাতেই উনি লিখেছিলেন আরেকটা বই স্কেপটিসিজম অ্যান্ড মেটেরিয়ালিস্ট চ্যাপ্টারটায় যে এই রামকৃষ্ণদার কথা। তো বলছে অ্যান্ড আই এম অলসো ভেরি গ্ল্যাড টু লার্ন অফ দিস বুক বাই প্রফেসর রামকৃষ্ণ ভট্টাচার্য। মেনি মেনি থ্যাংকস ফর সেন্ডিং ইট টু মি। আই লুক ফরওয়ার্ড টু রিডিং ইট অ্যান্ড উইল ডেফিনেটলি ডু সামথিং ফর ইট। এই এতক্ষণই সে 5 মিনিটের মধ্যে উত্তর দিয়েছে ইমেলে। হেনরি ডনিগারের মতো এরকম বিখ্যাত স্কলার রামকৃষ্ণদার আমরা জানি না। মুশকিল হচ্ছে এইটা। এখানে ওর এই নিজস্ব সার্কেলের বাইরে এইসব নিয়ে কেউ কোনোদিন দেখেছেন কোথাও কোনো আলোচনা হতো? আপনি না বললে আমরা জানতাম না। না না, এটা আমাদের কিন্তু problem টা যখন এইটা। আমি বললাম মানে ইভেন দুর্ভাগ্যজনক ব্যাপার, আরেকজনের কথা আমি বলি এখানে, তিনি হলো লেডেন বিশ্ববিদ্যালয় জোহানেস ব্রঙ্কহর্স্ট। ইনি কিন্তু এখন নাকি পৃথিবীর মানে পিয়ার রিভিউতে ইন্ডোলজিস্ট হিসেবে 1 নম্বর। ইনি আমাকে বলেছেন যে অন্টোলজি, এপিস্টেমোলজি অ্যান্ড এথিক্স অফ ইন্ডিয়ান মেটেরিয়ালিস্ট ফিলোসফিতে এই 3টি জিনিস এক জায়গায় নিয়ে এসে গত 40 বছরে পৃথিবীতে রামকৃষ্ণ ভট্টাচার্যের মতো কেউ করেনি। এবং আমার একটি রিসেন্ট বই বেরোচ্ছে যেটা আমি রামকৃষ্ণ ভট্টাচার্যকে উৎসর্গ করছি এবং সেটা বেরিয়ে গেছে। হল্যান্ড থেকে লিখছি, লেডেন থেকে। অন্টোলজি, এপিস্টেমোলজি আর এথিক্স। অন্টোলজি Ontology বাংলা করা হয় সত্তা সত্তা তত্ত্ব। তো সবকিছু আছে কেন, হ্যাঁ। পৃথিবীটা আছে কেন, আমি কেন আছি। আর এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব, মানে যেটা থিওরি করছেন আপনি। হলো ব্যাপার, ঠিক আছে। তো সেটা বলছি, আপনার প্রশ্নের একটা উত্তর আমরা এখানে পাই। আমার এটা কেবলই মনে হয় আমরা যারা এই বর্তমানের এই যে জীর্ণ অবস্থাটার বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করি, আমার অনেক সময় মনে হয় আমাদের প্রতিবাদের মধ্যে কি সারবত্তা খুব আছে। অর্থাৎ আমরা কি এই জিনিসগুলো জানি? ওরা যখন বলছে যে ভারতীয় সভ্যতা এই, ভারতীয় সভ্যতা ওই, সেখানে ওইসব কি বলে স্টেম সেলের গবেষণা হতো, সেখানে ইন্টারনেট ছিল, সেখানে গণেশের ঘাড়ে হাতির মুন্ডু বসানো হতো, অতএব তারা প্লাস্টিক সার্জারি জানতো। আমরা এগুলো খুব হাসি ঠাট্টা করি, বিদ্রুপ করি, রাজনৈতিকভাবে এটাকে অপোজ করি। কিন্তু এগুলো যে ভুল, এগুলো যে তাত্ত্বিকভাবে ভুল, ইতিহাসগতভাবে ভুল, এটা তো বলি না আমরা, কারণ সেই তথ্য আমাদের কাছে নেই, সেই পাণ্ডিত্য আমাদের কাছে নেই। এইটা রামকৃষ্ণদার আমার মতে সবচেয়ে বড় অবদান, যে আমাদের যদি ওইটাকে ফাইট করতে হয়, আমাদের কিন্তু এই নলেজটা, আমরা তো পারবো না, এর জন্য সংস্কৃত জানতে হয়, ফরাসি জানতে হয়, জার্মান জানতে হয়, বাংলা ইংরেজি তো ছেড়েই দিলাম, ইতিহাস জানতে হয়। তো লোকটা তো তুলে দিয়ে গেছে আমাদের কাছে। আমি তো ওটাকে রসদ বলি,
যে এটা আরেকজন কিন্তু করছেন, অবাঙালি এক ভদ্রমহিলা, যেটা আমি অনুবাদ করছি, বলছিলাম তোমাকে, এটা মীরা কাকে নন্দা। বলবো? মীরা নন্দা বলে, উনি পাঞ্জাবি, কিন্তু উনি এই বর্তমানের এই যে বিজ্ঞানের ধর্মের নামে এইসব যে কাণ্ড কারখানা হচ্ছে, উনি খুব বিখ্যাত হিস্টোরিয়ান অফ সায়েন্স, ওই আইজার মোহালিতে প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন সম্প্রতি। ওর একটা বই, অনেকগুলো বই আছে, একটা বই আমি বাংলা করেছি, ছাপা হচ্ছে, ইংরেজিটা নাম হচ্ছে সায়েন্স ইন স্যাফরন। সায়েন্স ইন স্যাফরন, আমি বাংলা দিকে লিখেছি গেরুয়ায় ছোপানো বিজ্ঞান। এই তো তাতে কিন্তু এই রামকৃষ্ণদা যে কাজটা করতে চেয়েছেন একেবারে সলিড। উনিও রিয়েল স্কলার, একদম আন্তর্জাতিক মানে লেভেলের, টপ লেভেলের গবেষণা ইন্ডোলজি নিয়ে, বিজ্ঞান নিয়ে, হিস্ট্রি অফ সায়েন্স নিয়ে, যা যা হয়েছে ধরে 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 এদের এই দাবিগুলোকে খণ্ডন করেছে। এইগুলো আমাদের হাতে কিন্তু এই রামকৃষ্ণদা, মীরানন্দা অলমোস্ট অ্যান এক্সেপশন। এই ধরনের কাজ শুধু এই লিখে থেমে গেলে তো হবে না, এটা লোকের কাছে পৌঁছানো, সেইটা সাধারণভাবে আমাদের কাজ। আমরা যদি ওইটা থেকে পড়ে শিখি, ওটা থেকে যদি ব্যাপারটাকে আত্মস্থ করি, করে আমি যদি এই নিয়ে একটা নাটক করি, আমি এই নিয়ে বললাম কোথাও, লিখলাম সাধারণ লোকের কাছে, এইটা কিন্তু কাজ। যে কারণে ওই আপনার প্রশ্নের উত্তর, আজকে এই যে একটা দুঃসহ অবস্থায় এসে আমরা পৌঁছেছি, এখানে কিন্তু এই ধরনের লোকের কাছ থেকে আমাদের একাডেমিক্যালিও শিখতে হবে, এবং সরাসরি লোকের কাছে পৌঁছানোর পদ্ধতি কি হতে পারে তা নিয়েও ওর বই আছে। আমি বলছি, ওর একটা খুব বিখ্যাত বই, মানে আমার মতে ওটার শ্রেষ্ঠ 3টে বইয়ের মধ্যে একটা, সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্যাথলিক সংবাদ, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। সেটা তো নাটকের ফর্মেই লেখা, সেটা আপনারা নাটক করতে পারেন। হ্যাঁ, রোমান, হ্যাঁ, হ্যাঁ, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, তার মধ্যে বিসংবাদ, হ্যাঁ, তার মানে পলিমিক্স। হ্যাঁ, তো তার মধ্যে আমার যেটা সব থেকেই লাগে যে লেখাটা তো মানে এত মজার, কথায় কথায় মজা আসছে, হিউমার, কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে এটা স্কলারশিপের উপর। যেমন উনি উদাহরণ দিচ্ছেন, রোমান ক্যাথলিক বলছে এই তোমরা আমাদের নামে একটা আড্ডা বা এরকম হচ্ছে, রোমান ক্যাথলিক বলছে তোমরা আমাদের নামে মিথ্যা কথা বলো, মোটেই আমরা ওরকম গ্যালিলিওকে করিনি। সেটাকে উনি যখন কাউন্টার করছেন, মজার ছলেই করছেন, প্রত্যেকটা কাউন্টার রেফারেন্স কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পাবেন, বা সেখানেও পাবেন না, আরও কোনো সিরিয়াস বই থেকে, ওটাও চর্চা থেকে তুলে এনে বলছে এই কথা বলছো, তাহলে শোনো, প্রথমে তোমরা এই বলেছিলে, তারপরে তোমরা এই বলেছিলে, আর তোমরা বলছো গ্যালিলিওকে তোমরা ফিজিক্যালি টর্চার করোনি, ঠিক আছে, কিন্তু যা টর্চার করেছিলে তার বিবরণ একটু দিই, বলে বই থেকে, একদম অথেন্টিক বই সারা পৃথিবীতে, যে ওকে গ্যালিলিওকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না, গৃহবন্দী যাকে বলে। এমনকি ওর আত্মীয় মারা গিয়েছিলেন, গ্যালিলিও দেখা করতে চেয়েছিলেন, দেওয়া হয়নি, গ্যালিলিও প্রপার চিকিৎসা পায়নি। এসব একদম আমাদের মুখের কথার তো কোনো মূল্য নেই, তুমি কে, তুমি ওই জন্য রেফারেন্সটা একদম রেডি। অমুক বই ওই নাটকের ডায়ালগের মধ্যেই আছে, অমুক বই উল্টে দেখো, লেখাপড়া তো করো না, এরমভাবেই বলছে, লেখাপড়া তো করো না, একটু লাইব্রেরিতে যাও, উল্টে একদম পৃষ্ঠা নাম্বার দিয়ে ওই বইয়ের অমুক পৃষ্ঠায় দেখো এই কথা লেখা আছে। যদি কাউন্টার করতে হয় এই লেভেলে কাউন্টার করা যায়, নাহলে ওরা ভীষণ খারাপ, আমরা ভীষণ ভালো, এটা বলে কোনো লাভ নেই। এতে অনেক সময় ওদেরই হাত শক্ত হয়, কারণ আমরাও কাউন্টার করতে গিয়ে অনেক আলটপকা কথা বলে ফেলি, ভালো করে বিষয়টা না জেনে। ওইটা একটা হচ্ছিল শিক্ষা, কাউন্টার করতে গেলে তোমাকে কিন্তু ওই বাঘের ঘরে গিয়ে করতে হবে, ভোগের বাসা বাঘের ঘরে গিয়ে ওদের কালচারটা আয়ত্ত করে ওদের দেখাতে হবে তোমরা আসলে বোঝোনি, ইউর ফুডস, এবং বদমাইশ রাজনৈতিক কারণে এগুলো করছে, কিন্তু সেটা কথাটা তখনই মূল্য পাবে যদি ওই স্কলারশিপের ব্যাকিংটা থাকে। তো এইটা থেকে আমি তো ওই জন্য ওকে যুবপুরুষ বলেছি, যে এতগুলো দিদি এদিকে কি করে তর্ক করতে হবে, ওই যে বললাম তক্কাতক্কি করতে হবে, ওটা কিন্তু যে কোনো লোক পড়লে বুঝবে যে এই, উনি কিন্তু তত্ত্ব কথা বলছেন, লজিকের প্রিন্সিপালগুলো ব্যাখ্যা করছেন, কিন্তু যে কোনো লোক পড়লে বুঝবে যে তর্ক করার ধরন হচ্ছে এইটা। আগে তোমার মুখ দিয়ে তোমার প্রেমিসটা বার করে নেবে, তো আপনি তাহলে আপনার প্রেমিসটা হচ্ছে এই, এর ভিত্তিতে আপনি এই সৌধ গড়ে তুলছেন, তো এবার আমি প্রমাণ করবো আপনার প্রেমিসটা ভুল। এবং সেটা এমন কোনটা তর্ক পদ্ধতিতে আর করবো, কোনটা এড়ে তর্ক, হ্যাঁ কোনটা তর্ক কোনটা এড়ে তর্ক, হ্যাঁ সেই তার তফাৎ। ওটা এটাই বলেছেন, এটাই হচ্ছে তর্ক, আর বাকিগুলো এড়ে তর্ক। তো এরকম তো আমি আমার চারপাশে আমি আর একজনকেও দেখিনি। আমাদের স্বাধীনতার পরে ওর 48 সালে জন্ম, ওর 47 সালে জন্ম, আমার 48 সালে, মানে আমাদের জেনারেশনে
আমি তো এরকম কোনো দ্বিতীয় উদাহরণ দেখিনি। পণ্ডিত অনেক আছে, ভালো লোক অনেক আছে, সমাজের জন্য মানুষের জন্য ভাবে প্রচুর আছে, কিন্তু এই কম্বিনেশনটা, আমার সমস্ত পাণ্ডিত্যটাকে আমি ওই একটা অভিমুখে চালনা করেছি যে এই সমাজটাকে বদলে দিতে হবে। এটাই আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা। যে ধরুন না, আপনি নাটক করেন, আপনার একটা শৈল্পিক তাগিদ আছে, সেটা বুঝতে পারি, কিন্তু আপনার অভিমুখটা তো ওইটা। সেইখানে বলছি যে ওই অভিমুখটা বজায় রেখে সে কিন্তু স্কলারশিপ চালিয়েছে একেবারে টপ লেভেলে। এদের শুনবে সারা পৃথিবীর স্কলাররা কি বলছে। পাশাপাশি সে কিন্তু সিঙ্গাড়া খেতে খেতে আর ওই পাভলভ ইনস্টিটিউটে প্রতি বৃহস্পতিবার আসতো, ওইখানে আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, মানব মনটা কিন্তু বাঁচিয়ে দিল। ওর সম্পর্কে অনেকে যেটা বলে, বিরোধী যারা, উনি মার্ক্সবাদের কথা বড্ড খোলাখুলি বলেন। এখন অনেকেরই মার্ক্সের নাম শুনলেই নাকি অ্যালার্জি হয়। আর মার্ক্স যে একটা স্কলার, একটা ফিলোসফার, অন্তত সেটা বোঝ। তার রাজনীতি মানতে হবে না, শ্রেণী সংগ্রাম মানতে হবে না, তার স্কলারশিপ, তার ফিলসফি। তো রামকৃষ্ণটা খোলাখুলি করে। এবং কেউ ভীষণ খাপ্পা ছিলেন পোস্ট মডার্নদেরও, যে ওরা কেবল গুলিয়ে দেয়, এও হয় ও হয়, এ করলে চলবে না। এই কোশাম্বীর নাকি একটা বিখ্যাত কথা ছিল, ডিডি কোশাম্বীর ভীষণ ভক্ত ছিলেন, ভীষণ ভক্ত ছিলেন। কোশাম্বীর একটা কথা রামকৃষ্ণদা খুব কোট করত। কেউ একজন বলেছে যে দেখুন, মনটা একদম খোলা রাখা ভালো, তবেই তো আপনি প্রকৃত বাস্তবতা এসব বুঝতে পারবেন। কোশাম্বী নাকি বলেছিল একেবারে খোলা রাখলে কি হবে জানেন, এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং কোথাও একটা আপনাকে খোলাটাকে আটকাতে হবে। এটা রামকৃষ্ণের খুব প্রিয় কথা ছিল। এটা মার্ক্সবাদ হচ্ছে সেই, যা দিয়ে ওই সব খোলা নয়, কিছু একটা তোমাকে ধরে এগোতে হবে। যত মত তত পথ, ওটা কাজের কথা নয়। সব মত একসঙ্গে ঠিক হতে পারে না। এই কথাগুলো এত পয়েন্ট ব্ল্যাঙ্ক লেটেন্টলি বলছে, এবং প্রত্যেকটা কথা যে বললাম 3 পাতায় প্রবন্ধে 33টা রেফারেন্স। আপনি এর বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না, বলার আগেও উত্তরটা দিয়ে দিয়েছে, ওই বইতে দেখো এই বলেছে, এবং একদম কোট করে করে বইয়ের এই বই এই। আমি একটা কথা বলি, আমার খুব অবাক লেগেছিল যে এই যে জেটি বার্নালের একটা বইতে আমি অনুবাদ করেছিলাম, ওটা খুব বিখ্যাত বই। হঠাৎ আমাকে রামকৃষ্ণদা ফোন করলো, এই তুমি তো ওটা অনুবাদ করেছো 69-এর এডিশন থেকে। হ্যাঁ, ওটাই তো শেষ এডিশন। তারপর তো উনি মারাই যান জীবিতকালে, উনি 71-এ মারা যান। তো আমাকে বললো যে তোমার কাছে পুরনো এডিশনটা আছে, যেটা 54-এ বেরোয়। সেটা তো নেই, কিন্তু আমার পাড়ায় অরুণ সেন ছিলেন, মারা গেছে। তাহলে অরুণদার বাড়িতে আছে, তুমি একটু আমার জন্য এই কাজটা করবে। একটা পার্টিকুলার পেজের রেফারেন্সটা দিল, এই পেজে 69 এডিশনে বার্নাল এই দুটো বাক্য লিখেছে, তুমি একটু মিলিয়ে দেখবে 54-এর এডিশনে এই জায়গাটা কি লিখেছিলেন। আমি দেখতে চাইছি ওর চিন্তাভাবনা বদলেছিল কিনা, বা আগেও যা বলতেন সেটাই রিপিট করে। ঠিক তাই, আমি অবাক হয়ে গেলাম। আমি অত বড় বই অনুবাদ করেছি, আমার মাথায় ঢোকেনি এটা, মানে প্রশ্নটাই জাগেনি। গিয়ে ঠিক তাই, 54-এ উনি অন্য কথা বলেছিলেন, যে মানুষের চিন্তাভাবনার বিবর্তন ঘটে। সেটাও দেখাতে চাইছে যে বার্নাল 54 এডিশনে এই বিষয়ে লাইসেন্স করিয়ে যে এই বিষয়ে এই কথা বলেছিলেন, 69 এডিশনে এইটা বলে, তুমি বাঁচালে, এবার আমি প্রবন্ধটা লিখবো। এত পরিশ্রম করে একটা 3 পাতার প্রবন্ধ লিখবো। এই বিশ্বাস রামকৃষ্ণ, এইটা এতটা আমরা পারবো না, এদের একটা ব্রেনের ক্যাপাসিটিরও ব্যাপার আছে। কিন্তু ওর যে বেসিক অ্যাপ্রোচ টু লাইফ, ধরুন ওর বাড়ি, ও একসময় এখনো গেলে শ্যামবাজারের বাড়িতে ওই রায়বাহাদুর লেখা আছে। ওরা একসময়কার বেশ মানে প্রতিষ্ঠিত পরিবার, কিন্তু ও তো মানে ওর বাবা একদমই এসব পছন্দ করতেন না। এসব আমি জেনেছি পরে, আমাদের বলেন ওর বন্ধুদের কাছ থেকে। ও তো নামই রেখেছিল রামকৃষ্ণ ওর বাবা, এর থেকে বোঝাই যায় ওর বাড়ি কিরম ছিল। তো বাধা দেয়নি, ও অল্প বয়স থেকে যে একেবারে উল্টো দিকে চলে গেল, তো ওর বাবা খুব দুঃখ পেয়েছিলেন, কিন্তু বাধা দেননি। ওর বাবাও পণ্ডিত লোক ছিলেন। তো এই নিয়ে যে নিশ্চয়ই বাড়িতে তার অনেক কন্ট্রাডিকশন এসব হয়েছে, একটা কথা জীবনে কোনোদিন বলে, কিন্তু আমি নিশ্চিত, কারণ এরকমও মারা যাওয়ার পরে শুনেছি যে ওর এক ভীষণ প্রিয় পিসিমা ছিলেন, মা আগেই মারা গেছিলেন। পিসিমা একদম মানে ভাইপো অন্তর প্রাণ ছিলেন, বুড়ো ডাকনাম ছিল। যে পিসিমা যেমন হয় ঠাকুরদেবটা বিশ্বাস করেন, এ তো একদম উল্টো, স্কুল লেভেল থেকে। তো ওর বাড়িতে গিয়ে শুনেছি ও ঘুমিয়ে পড়েছে যখন,
পিসিমা কোন মন্দিরে কি পুজো দিয়েছেন নাকি, ও ঘুমিয়ে পড়েছে চুপি চুপি বালিশের তলায়। ও কিন্তু বুঝতো, ইচ্ছে করে বলে মনে আঘাত দিয়ে কি হবে বল, সে তো আমাকে ভালোবেসে করছে। এটাও কিন্তু ব্যাপার, ও ধর্ম মানতো না, কিন্তু যে ধর্ম মানছে তার সঙ্গে মোটেই খর্বস্ত আচরণ করতো না। কিন্তু ও মানছে, ওর একটা তো সাইকোলজি আছে, ও একটা জিনিস বোঝে না বলে মানছে। আমি ওর বিরোধিতা করবো কেন, আমি তত্ত্বটার বিরোধিতা করবো, আমি আমার পয়েন্টটা ওকে বলবো, দেখো আমার মতে এই কারণে ধর্ম ক্ষতিকর, সেটাও মানলে ভালো, না মানলে আমি তার সঙ্গে মানামানি করতে যাব না। সুতরাং আমার পিসিমা বলছি, সে তো মানবিক, আমাকে অসম্ভব স্নেহ করে, এইটুকু থেকে প্র্যাকটিক্যালি মানুষ করেছে, মা তাড়াতাড়ি মারা গেছে, কাজে পিসিমা তো ভালোবেসে ওটা দিচ্ছে, সে ধর্মের আশ্রয়ে তার ভালোবাসাটাই প্রকাশ পাচ্ছে, এটার আমি বিরোধিতা করবো না। এটাও কিন্তু দেখবার জিনিস, আমরা এটাও হরদম ভুল করি, ভয়ানক মারদাঙ্গাতে বিশ্বাস করি তো আমরা, এই আর কি। আমার তাই মনে হয় যে রামকৃষ্ণদাকে আশ্রয় করে আমরা অনেক কিছু পেতে পারি, রামকৃষ্ণদার চর্চাটা যদি বজায় থাকে সেটা আমাদের পথ দেখা। বললাম চারবাকদের নিজেদের লেখা প্র্যাকটিক্যালি কিছুই পাওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এক্সট্রাপোলেট করে করতে হয়েছে, ফলে এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। কিন্তু এইটা আমি বুঝতে পারি, শুধু সংস্কৃত ভাষায় নয়, প্রাকৃত ভাষায় প্রচুর আলোচনা হয়েছিল, যেটা লোকের মুখের ভাষা, প্রাকৃত জনের ভাষা, কাজে সেটাও হয়েছে। আর রামকৃষ্ণ যেটা বলছে দুটো দিক আছে, এক হচ্ছে লোকের কাছে পৌঁছে যাওয়া, সেখানে সংস্কৃত স্কলারশিপের দরকার নেই, কিন্তু যদি আমি মূল ব্যাপারটাকে রিফিউট করতে চাই, শত্রুপক্ষ যেটা বলছে সেটা যদি ভুল প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে দরকার আছে। সেটা তো আপনাকে করতে হবে না, আমাকে করতে হবে না, সেটা তো উনি করে দিচ্ছেন আমাদের জন্য, নিয়ে এইবার বলছেন তোমরা গিয়ে লোককে বোঝাও। এইখানে এই যে ব্রাহ্মণ্যবাদ এটা তো আমাদের মানে সমস্ত কিছুর মধ্যে, আমি সেদিন দেখছিলাম এমনকি ডিকশনারির মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, আপনি দেখবেন অবাক হয়ে গেলাম আমি দেখে, সভ্যতা কথাটা ডিকশনারিতে নেই, যেটা আছে সেটা হচ্ছে সভ্য। 1936 সালে বইটা বেরিয়েছে। সভ্যর একটা অর্থ হচ্ছে, উনি সংস্কৃত অর্থ দিয়েছেন, যেটা সাদা বাংলায় বললে যে সভায় খুব সুন্দর কথা বলতে পারে, কোর্টিয়াস। এই তার পাশে একটা অর্থ হচ্ছে ব্রাহ্মণ, সভ্য কথাটার একটা অর্থই হচ্ছে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ্যবাদের এটা কতখানি গ্রিপটা তাহলে, যে ভাষায় সভ্য কথাটার মানেই হচ্ছে ব্রাহ্মণ, মানে যে ব্রাহ্মণ নয় সে সভ্য নয়, মানে এই যে এইটা ভাঙা তার মানে কত কঠিন বলুন তো। ডিকশনারির মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের মতো অত বড় স্কলার তিনি কিন্তু লিখছেন, এবং তিনি সভ্যতা আমরা যে অর্থে ব্যবহার করি কথাটাই নেই সেখানে। এই যে টোটাল চিন্তা ভাবনার মধ্যে ব্রাহ্মণ্যবাদ এমনভাবে, আমরা নিজেরাও এত কথা বলি, আমরা আমাদের রসিকতাতে আমরা বলি না ও বেটা চামার, কেন বলি আমরা জানি না চামাররা কারা, কিন্তু এটা ভাষায় ঢুকে গেছে, এগুলো সব ব্রাহ্মণ্যবাদী কৌশল। এই যে চারবাক, এক সময় তো চারবাক কথাটা একটা ঘৃণ্য শব্দ হিসেবে ব্যবহার হতো, বৌদ্ধ আজ থেকে 150 বছর 200 বছর আগে সত্যেন ঠাকুরের লেখাতে আছে, যে আমরা প্রমথ চৌধুরীর লেখাতে, যে আমরা তো আমাদের ছোটবেলায় আমরা জানতাম বৌদ্ধ হচ্ছে গালাগাল, কাউকে বৌদ্ধ বলা মানে তাকে গালাগালি দেওয়া, কারণ বাঙালিরা জানতো না বৌদ্ধ ধর্ম সম্বন্ধে। ওই মাটির তলা থেকে খোঁড়াখুঁড়ির ফলে যখন রাজেন্দ্রলাল মিত্র এরা সব বার করলো, তখন বুঝলো যে বৌদ্ধ ধর্ম এত বড় ব্যাপার, বৌদ্ধ একটা গালাগালি ছিল। তো এরকম চামার একটা গালাগালি, এগুলো আমাদের এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আমাদের মাথায় ঢুকেছে। সবসময় কি সচেতন থাকা যায়? সচেতন থেকেও কখনো কখনো মুখ আমারই দেখি, অবাক হয়ে গেলাম যে আমি বললাম কি করে কথাটা, ছিছি। তখন বুঝলাম আমি তো আফটার ব্রাহ্মণের ঘরে জন্মেছি, যাবে কোথায় না। ব্রাহ্মণ্য তন্ত্রর নামে অনেক জিনিসই ব্রাহ্মণ্য তন্ত্রর নামে বলা হয় না, কিন্তু ব্রাহ্মণ্য তন্ত্রই চাপিয়ে দেওয়া হয় ভাষা মারফত, রুচি মারফত। একটা কাজ এই যখন আমার মাথায় ঢুকলো যে ব্রাহ্মণ্যবাদ এবং ধর্ম জিনিসটার থেকে বেরোতে হবে, অনেকে আমার উপর খুব অসন্তুষ্ট হয়েছেন, এখনো হন। আমি খুব বিবেকানন্দকে সমালোচনা করেছিলাম, সেটাও আছে ওই ইন্টারভিউর মধ্যে, যে কেন আমি 100 বার বলি হি ওয়াজ এ গ্রেট ম্যান, কত বড় ওই রকম ট্যালেন্টেড লোক, কত ভালো সঙ্গীত জানতেন, কিন্তু ধর্ম ব্যাপারটাকে উনি এত গুরুত্ব দিলেন। উনি বেসিক্যালি, আমার যেটা বিবেকানন্দ সম্বন্ধে বক্তব্য, উনি বেসিক্যালি হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। উনি চেয়েছিলেন এই সমাজটা বদলাক, এই সমাজটা এরকম না থাকুক, কিন্তু উনি আশ্রয় করলেন ধর্মকে। আর যদি ধর্মকেই আশ্রয় করেন তাহলে শেষ পর্যন্ত আপনার মুখটা পেছন দিকে চলে যাচ্ছে। এইটা আমার বিবেকানন্দ বিরুদ্ধে এই যুক্তিটা।
সেইটা আমি আরেকটু বিস্তৃতভাবে ওই বইতে বলেছি। এই আর কি। আরো কতগুলো যেসব বিষয় নিয়ে এই খানিকটা এই রবীন্দ্রনাথের গান নিয়ে এসব নিয়েও কথা আছে। কেন ও আবার রবীন্দ্রনাথকেও আপনি কেন এত গুরুত্ব দিচ্ছেন? কেন রবীন্দ্রনাথ বড় লোকের বাড়ির ছেলে, জমিদারের ঘরের ছেলে, অত কাল আগে ওইসব বলেছে, আপনি কেন ওর গানের মধ্যে কোথায় কি আছে আপনার এত কি দরকার? এটা দেখো খানিকটা নেশা বলতে পারবো, আর খানিকটা আমার মনে হয় দরকার। কারণ এই লোকটা আজ যাই হোক তোমাকে ওই ধর্মের পথে ঠেলবে না। যে জন্য ওই গানটা নিয়ে এত করে বলি, এ তো নাস্তিকতার গান, করে জাগায়ও না। বা হেমন্ত বালা দেবীকে যে চিঠিগুলো লিখেছে সেখানে উনি নাস্তিকতার কথা বলছেন না, কিন্তু যুক্তিবাদের কথা বলছেন। যদি ধর্ম করতে হয় যুক্তির পথে ধর্ম করো। ওই শুধু এই প্রণামী দিলাম আর আমি পরীক্ষার ফার্স্ট ক্লাস পেয়ে যাব, এখান থেকে বেরিয়ে এসো। এটা রবীন্দ্রনাথের মতো করে কে বলেছে বড় বড় সাহিত্যিকদের মধ্যে? কেউ বলে না। সেই জন্য আমি ওই দিকটা বার করে আনতে চাই রবীন্দ্রনাথ। এইসব প্রসঙ্গ ওখানে আছে। আরেকটা আছে ওই অক্ষয় দত্ত, জানি আজকে কোনো কথা বললাম না, অক্ষয় কুমার দত্ত, সেটার পেছনেও কিন্তু রামকৃষ্ণ দাস। আমি রামকৃষ্ণ দার একটা ওই 8 পাতার, যথারীতি উনি তো বড় লেখেন না, সব থিওরি ছিল, বলে 8 পাতার বেশি প্রবন্ধ লিখলে কেউ পড়ে না, খবরদার বড় প্রবন্ধ লিখবে না, এরকম। তো সত্যি সত্যি ওই প্রবন্ধটা পড়ে আমার মাথায় অক্ষয় দত্ত ঢোকে। তারপর দেখলাম এই তো অগাধ শাস্তি, এইসব।